চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দিলাম, বাংলাদেশের কি ক্ষতি হবে? বাংলাদেশে আসলে কি ক্ষতি হবে? মানে সর্বোচ্চ মানে সবচেয়ে মানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তাদের মধ্যে ধরেন সর্বাধিক আসনে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং যেটা একটা এবং অনেক ধরনের গবেষণা ধরনের প্রতিষ্ঠান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা অনেকগুলোতে নাই, অনেক ইউনিভার্সিটিতে নাই, পাবলিক ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে কোনো গবেষণা ধর্মী কোনো প্রতিষ্ঠান নাই। আপনি যেমন ধরেন যে আমি যদি আজকে আপনাকে বলি ঢাকা ইউনিভার্সিটির অধীনে যে লাইব্রেরিটার কথা যদি বলি, আপনি চিন্তা করেন আমার কথাটা, মানুষ তো কিছুটা ঐতিহ্য নিয়ে বাঁচে, ঐতিহ্যের সাথে বর্তমান এবং ভবিষ্যৎকে সেটাকে সময়ের সাথে মিলিয়ে নেয়, কিন্তু একটা ওই যে ঐতিহাসিক স্থাপনাকে কেন্দ্র করে মানুষের জাদুঘর করে ফেলা যেতে পারে। ঐতিহ্যের আলাপ আসে, জাদুঘর হয়, একটা বিশ্ববিদ্যালয় কি ঐতিহ্যের আলাপে ঠেকে যাবে কিনা? তাহলে আপনি জাদুঘর করে ফেলবেন, যেটাতে অনেক ঐতিহ্য আছে, এটা জাদুঘর করে ফেলতে হবে। আমাদের বড় বড় পণ্ডিত ব্যক্তি যারা এসেছেন তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সবাই না, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে নাই। এখনকার প্রেক্ষাপটে যদি আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে দেশের বাইরে যাচ্ছে, বিজ্ঞানী বড় বড় নাম করছে, লেকচারার হচ্ছে, প্রফেসর হচ্ছে, বা রাজনীতিবিদ, আমাদের দেশে যদি রাজনীতিবিদ বলেন, এখন আপনি ঢাকা কলেজ থেকে পড়াশোনা করছেন, ঢাকা কলেজে পড়ছেন, তারপর আপনি লন্ডন ঢাকা ইউনিভার্সিটি আপনি পড়ছেন, তাহলে আপনি ব্যারিস্টার ফুয়াদ ঢাকা ইউনিভার্সিটি হয়েছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি আপনাকে ওন করতে পারে না। প্রশ্ন হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে কিছু শিখছি কিনা, মানে আমি আমাকে ফিল করছেন আমি কিছু শিখি নাই তো। একটা ছেলে মেয়েকে আপনি এক বিশ্ববিদ্যালয়ের কারণ কি, বিশ্ববিদ্যালয় কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবের আলোচনা যখন আসে তখন সে কি আলাপ করে দেখবেন, এই বিশ্ববিদ্যালয়ে 47-এ দেশ বানাইছে, 52-তে ভাষা আন্দোলন করছে, 62, 69, 70, 71, 90, 24 এগুলো বলে। একটা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ধরেন, কেমব্রিজ, হার্ভার্ড, ওরা যখন ওদের বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলে, ওরা কি বলে? ওদের এখানে ওরা যে হায়ার যে ডিগ্রিগুলো নেয়, অর্জন করে, যে এক একজন বের হয়, কেউ নোবেল লরিয়েটও হয়, বুঝছেন না? তাহলে বিশ্ববিদ্যালয়ের পারপাস কি? খেলোয়াড় তৈরি করা, যেন মোহামেডানে খেলতে পারে, আবাহনীতে খেলতে পারে, বড় দলের রাজনীতিবিদ হইতে পারে, এটা কি বিশ্ববিদ্যালয়ের পারপাস? বিশ্ববিদ্যালয় করা হয় একটা পার্টিকুলার পারপাস নিয়ে, রাষ্ট্রের, যে সে রাষ্ট্রকে রাষ্ট্র আকারে হইতে দিবে, জেনারেশন আফটার জেনারেশন, যেন রাষ্ট্রটা থাকে। এই বিশ্ববিদ্যালয়ে দেখেন, গবেষণা বলতে তো কিছু নাই। এই বিশ্ববিদ্যালয়ে কয়জন নোবেল লরিয়েট তৈরি করেছে? এই বিশ্ববিদ্যালয় 1000 বই বের করছে, এটা 105 বছর হয়েছে। এই বিশ্ববিদ্যালয় এমন কোনো নলেজ ক্রিয়েট করছে কিনা যেই নলেজটা সারা দুনিয়াতে আলোচিত হয়? আপনার মনে থাকার কথা, যখন করোনা চলছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের পোলাপান স্যানিটাইজার বানায় এটা প্রেস কনফারেন্স করে আবার জানাইছে। আর অক্সফোর্ডের কেমব্রিজের ছেলেমেয়েরা তখন কি নিয়ে গবেষণা করতেছে? করোনার ভ্যাকসিন নিয়ে। তাহলে যেই স্যানিটাইজার আপনার দেশের অসংখ্য কোম্পানি বানায়, দেশে বিদেশে বানায়, 50, 60, 100 বছর ধরে বানায়, সেইটা আপনি 2020-21 সালে বানায় আবার জাতিকে জানাইছেন, মানে তো লজ্জার বিষয় তো। আপনার মতে কি হওয়া উচিত? একটা বিশ্ববিদ্যালয় হইতে হবে, এখানে না আছে লেখাপড়া, না আছে গবেষণা, কিছুই নাই। এখানে যেটা আছে সেখানে চেতনাবাজি আছে, এখানে টিচাররা পলিটিক্স করে, এখানকার কর্মকর্তা কর্মচারীরা সবাই দলীয় রাজনীতি করে, কাজের কাজটা কেউ করে না, লেখাপড়া নাই এখানে। আপনি ক্যাম্পাসে যাবেন, আপনার কাছে মনে হবে এখানে সবাই ফুচকা খাইতে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারসেপশনটা কি দেখবেন, প্রেম করতে কোথায় যাবেন? আচ্ছা, টিএসসিতে চলো। আপনি একটু ফুচকা খাইতে যাইতে হবে, বিকালে একটু ঘুরতে যাইতে হবে, একটু আড্ডা মারতে যাইতে হবে, কোথায় যাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন। লেখাপড়ার জায়গাটা কোথায়? লাইব্রেরির কথা আপনি বলেছেন, পত্রিকাতে রিপোর্ট আসছে, কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ছেলেমেয়েরা লেখাপড়া করে বিসিএস এর জন্য। বিসিএস এর লেখাপড়া করার জন্য কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরি করার দরকার আছে? আর জায়গা তো একটা পাচ্ছে, মানে বিসিএস এর লেখাপড়া, শুধু বিসিএস না, আমি বলছি বিসিএস না, কিন্তু এইটাই কোথায় আছে? না, প্রশ্ন হচ্ছে এটা তো রাষ্ট্রকে প্রশ্নটা করতে হবে যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে দিনরাত বিসিএস এর জন্য করতে হবে, এবং সেটা কেন্দ্রীয় লাইব্রেরিতে। আপনার সমাজ ব্যবস্থায় তাই, আপনার রাষ্ট্র ব্যবস্থায় আপনি চাকরি আপনি বলে রাখছেন বিসিএস পাস করে নিশ্চিত লাইফ। তাহলে এইটা প্রশ্নটা আমাকে করতে হবে না? আমি তো এই রাষ্ট্র চাই না তো। এরপরে এই ছেলেমেয়ের জীবনের যে কষ্ট আসতেছে, অনার্স পাশের পর্দার যে লড়াই আসতেছে, আপনি দেখবেন এখানকার 2002, 3, 4, 5 সেশনের ছেলেপেলেরা এখানে পলিটিক্স করতেছে। 20 বছর হয়ে গেছে, 25 বছর, ওদের ছেলেমেয়েরাও কদিন পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কিন্তু সেটা তো বিশ্ববিদ্যালয়ের দোষ না, দোষ হচ্ছে আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার অবকাশ। তর্কটা তো তুলতে হবে। এই বিশ্ববিদ্যালয়, এই লড়াই, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আপনি বলেন, তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ুয়া স্টুডেন্ট তাদের অনুভূতিতে আঘাত না, অনুভূতিতে আঘাত পাইলে তো আসল জিনিস বুঝলো না। যারা সেন্সিবল, আপনি যদি কমেন্ট পড়েন আপনি বুঝবেন, যারা সেন্সিবল লোক তারা বুঝতেছে যে তর্কটা কোথায়। আপনি যদি চেতনাবাজি করেন তাহলে আপনি চেতনায় গিয়ে আপনার পতন আছে, সামনের দিনগুলোতে কষ্ট আছে। যেমন ধরেন তিতুমির কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা, 7 কলেজে অনেক আন্দোলন হয়েছে না? তিতুমির কলেজের ছেলেমেয়েরা আসলে কি চায়? ওদের আন্দোলনের ছেলেমেয়েরা আমার সাথে দেখা করতে আসছে। আমি বলছি, ভাই তোমরা কলেজের নাম পরিবর্তন করতে চাও তো? তিতুমিরটা বদলে কালকে অক্সফোর্ড নাম দিয়ে দিলাম, তোমার ইউনিভার্সিটির নাম হবে কেমব্রিজ ইউনিভার্সিটি। পরশু দিন কি তুমি চাকরি পাবা? পরশু দিন কি তোমার সার্টিফিকেটের দাম বাড়বে?
পরের সপ্তাহে কি তুমি স্কলারশিপ নিয়ে আমেরিকাতে ব্রিটেনে যাইতে পারবা? এর পরের সপ্তাহে কি তোমার গবেষণা বাড়বে? মানে একটা বিশ্ববিদ্যালয় হয় কিসের ভিত্তিতে? সেই জায়গাটার কোনো কাজ এই আয়োজনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি না। অতএব এই তর্কটা তো আমাকে তুলতে হবে যে আমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ তারা কি স্কিল জনগোষ্ঠী তৈরি করছে না বেকার প্রডিউস করতেছে, বেকারত্বের আতুরঘর তৈরি করছে। এই কষ্টটা সে বুঝবে কবে? আজকেরই আমরা বুঝবে না। ওর যখন চেতনার বয়স চলে যাবে, 40-এর পরে যখন চুলদাড়ি পাকা শুরু হবে, তখন বুঝবে যে ও স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে কি শিখছে। আমি তো কিছু শিখি নাই, স্কুল কলেজ কোনটা থেকে কিছু শিখি নাই। তাহলে এই যে না শেখার মধ্য দিয়ে আপনি যে সনদ দিয়ে দিচ্ছেন একটা ছেলে মেয়েকে, ওর পরিণতি কি? ও দুবাইতে গিয়ে টয়লেট মুখ কথা, এটা তো আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা। তর্কটা তুলতে হবে না? এইটাই তো আমার পুরো আলোচনার তাহলে জায়গা। আপনি কেন বলছেন না সরাসরি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ভুল? ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জায়গা থেকে বলছি যে আপনার ওটা নিয়ে তো আলোচনা এর আগে বহুবার আমি করেছি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই রিভিউটা করতে হবে। 105 তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে আপনার এই মানদণ্ড দাঁড়ায়, অন্যগুলোর অবস্থা কি? একই রকম এক্সটেনশন তো, এগুলো তো বাই ডিফল্ট এক্সটেনশন। বেসরকারিগুলো নিয়ে কি বলবেন? সবকিছু এর তো বললাম যে আমার টোটাল সাম আপ, এই রাষ্ট্রটাকে যদি আপনি টিকায় রাখতে চান, আপনি যদি চেতনায় নির্ভর করে তর্ক করেন, রাষ্ট্র থাকবে না তো। রাষ্ট্র থাকবে হচ্ছে চৈতন্যের উপরে। সেরকম চৈতন্য বা ছেলেমেয়েরা এখানে তৈরি হচ্ছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখছেন 10% ছেলেমেয়ে পাশ করে নাই। তাহলে আপনার সোনার বাংলায় লক্ষাধিক ছেলে মেয়ে কেন ইয়েতে ম্যাট্রিক ইন্টারে পায়, সোনার হাঁস পায়? আপনাকে আমাকে এই প্রশ্নটা করতে হবে না যে আপনি বুয়েটের ভর্তি পরীক্ষায় 5% 7% ছেলে মেয়ে পাশ করছে না, তাহলে এই লক্ষ লক্ষ ম্যাট্রিক ইন্টারের সোনার হাঁসওয়ালাদেরকে আমরা কি করব? কারণ সে তো মনে করছে সে গোল্ডেন জিপিএ পায়, কিন্তু সে তো আসলে 5% না, সে আসলে 8% হয় নাই, সে কোনো কাজ জানে না। থাকলো এই তর্কটা হয়তো আরো সামনে ভবিষ্যতে হবে। এই জন্য চাই আমরা এগুলো নিয়ে সিরিয়াস তর্কটা চাই। রাষ্ট্রে এই তর্কটা না থাকলে যেটা হবে, আপনি সামনে এগোতে পারবেন না। পলিসি মেকিং যারা করবে, পলিসি মেকার তারাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা পলিসি মেকার ঢাকা ইউনিভার্সিটি ছেলেমেয়েরা করে, কখনো কখনো তারা রামে। আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে যদি পলিসি মেকিং এর কথা বলেন, রাষ্ট্রের অবকাঠামোর পলিসি তারা করেনি। তারা একটা বৃহৎ ক্ষেত্রে যখন দেখেছে একটা অনাচার, একটা দুঃশাসন, একটা অপশাসন, তখন তারা নেমেছে, বুকের তাজা রক্তপ্রাণ দিয়েছে। আমরা দেখেছি এটাতে। আমাদের তরুণ ছাত্রনেতা, তখন এনসিপি হয়নি, হাসনাত আব্দুল্লাহর একটা কোট আমার কাছে এবং নাহিদ ইসলামের একটা কোট আমার কাছে মনে আছে, যে তারা বলেছিলেন যে আমরা এমন একটা সমাজ চাই, রাষ্ট্র ব্যবস্থা চাই, যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা চলে গেছে তারাও সেখানে ইনসাফ পাবে, এবং তারা আমার মতের বিরুদ্ধে যদি, তারা যদি আমার মতকে সম্মান না জানায়, তারা যদি আরেকটা মতকে সমাজে প্রতিযোগিতা, আমি তাদের মতকে গ্রহণ করব না, কিন্তু আমি তাদের মতকে অসম্মান বা অশ্রদ্ধা করব না। এটা সে সময় একটা খুব আলোচিত হয়েছিল। এবং সৈয়দ ওসমান হাদির একটা কথা বলছিল যে ইনসাফের প্রশ্নে সে আওয়ামী লীগকেও সাথে বেইনসাফি করতে চায় না। প্রশ্ন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা আগে আমাদের 90-এর দশকের পরে ছিল না, এখন একটা এসেছে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি খেয়াল করবেন, অসংখ্য প্রাণের বিনিময়ে যে জুলাই এসেছে, এমনি এমনিতেও তো আসেনি। এবং আমার দেশের সবচেয়ে বড় কথা, জুলাইয়ের ক্রেডিট নেওয়ার ব্যাপারে আমরা দেখলাম 2 বছরে গোত্রে গোত্রে ভাগ হয়ে গেছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এমনকি জুলাই যোদ্ধা যারা ছিল অগ্রভাগে, তাদের মধ্যে 2-3 ভাগ এখন কেউ কেউ সরেই গেছে। যেমন উম্মে ফাতেমা যে মেয়েটি, সে মাঝে মধ্যে এই পোস্ট দেয়, সে লিখে যে সে সরে গেছে এখান থেকে, কিন্তু সে যারা এখন জুলাই চেতনা নিয়ে যারা দাবি করে তাদেরকেই ব্যঙ্গ করে সে কথা বলে। আবার আমরা দেখছি যে এইরকম সুযোগে একদম মেহনতি মানুষ যারা খেটে খাওয়া, তারা অনেকেই বলে ফেলছে আগে তো ভালো ছিলাম, কোনো পরিবর্তন পাইনি। ওরা বলছে, ওদের পার্সপেক্টিভ হচ্ছে, ওদের চোখে আমার জীবন মাত্রা এতে নেই। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, একজন বলছিল এই যে মেট্রো রেল হচ্ছে, আমার কি লাভ, আমি তো মেট্রোতে যাব না, কিন্তু আমার নামে তো বিশ্বব্যাংকের লোন আমার নামে হচ্ছে, বা IMF এ আমি ঋণ, আমি তো 1 টাকা ঋণ নেইনি, আমি কেন? প্রত্যেকের ঘরে ঋণের বোঝা। এবং যে কারণে অনেকে বলছে যে আগে আমি ভালো ছিলাম, বা হাসিনা আমলে। কালচারের যারা পার্সন, যারা সংস্কৃতিবান, তারা তাদের ওপিনিয়ন পুল করতে গিয়ে কেউ কেউ জুলাইকে অশ্রদ্ধা করে বক্তব্য দিচ্ছে, এটাও সত্য। যেটা সংখ্যাটা খুবই, মানে যদি বলি যে আনুপাতিক হারে, মানে একবারে দৃশ্যমান 1 জন 2 জন 3 জন, তখন যেভাবে ওইটাকে আওয়ামী লীগ ফিরে আসছে বলে যে ন্যারেটিভটাকে বা যে একটা শঙ্কা হয়, আমি অনেক বড় প্রশ্ন করছি আপনাকে, আপনি একবার উত্তর দেন। তার মানে কি আওয়ামী লীগ ফিরে আসাটা কি একটা ভয় তৈরি করে, নাকি আপনারা মনে করেন যে আওয়ামী লীগ আসলে, যেহেতু আপনারা আগে বলছেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে মানুষের কাছে, আওয়ামী লীগ আসলে একটা ভয়ের কারণ হয়ে আছে নাকি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এটা আপনার কাছে জানতে চাই। আওয়ামী লীগ তো দীর্ঘ সময় এই মাটিতে আলোচনার টপিক ছিল, নিঃসন্দেহে। আপনি তাকে তো কোনোভাবে অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসের সাথে জড়ায় আছে। বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকা আছে। শেখ মুজিব যুদ্ধ চাইছে কি চায় নাই, এই তর্কের বাইরেও তাকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে।
যারা যুদ্ধ অর্গানাইজ এটা করেছে। মেনে নিতে হবে, এটার কোনো ইয়ে না। আপনার অতীতের বক্তব্য আমি আপনার এটাই পেয়েছি, হ্যাঁ, যে যে শেখ মুজিবকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ কেউ বললেও হয় তো শেখ না। মুজিব যুদ্ধ চেয়েছে কিনা, দেশ স্বাধীন হোক চেয়েছে কিনা, সেই তর্কের বাইরেও শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে। যারা যুদ্ধ সংগঠন করেছেন তারা শেখ মুজিবকে সামনে রেখেই করেছেন। শেখ মুজিব দেশে ফিরে এসে 3 মাসের ভিতরে ভারতের সৈন্য সামন্ত ফেরত পাঠাইতে বাধ্য করছেন ইন্দিরা গান্ধীকে। যে এটা শেখ মুজিব ছাড়া আসলে অন্য কেউ করতে পারতো কিনা, এটা আমার সন্দেহ আছে। তো এইটা তো একটা হিউজ কন্ট্রিবিউশনের জায়গা, কিন্তু এই শেখ মুজিবের হাতেই তো বাংলাদেশে বাকশাল কায়েম হয়েছে। বাংলাদেশে প্রথম বাকশাল হয়েছে। ফ্যাসিবাদ কায়েম হয়েছে তার নেতৃত্বে। সকল গণমাধ্যম বন্ধ করে শুধু 4টা গণমাধ্যমকে রাখা হয়েছে। তাহলে 24 যেটা করেছে সেটা হচ্ছে যে এই যে আমার রাষ্ট্র আকাঙ্ক্ষাকে বারবার ভুলুণ্ঠিত করা হয়েছে শাসক গোষ্ঠী। আমার 47-এ একটা স্বাধীন রাষ্ট্র বানাইলাম, এই রাষ্ট্র আমাকে আমার মর্যাদা দিতে পারে নাই, এই জন্য আমি 71-এ একটা লড়াই করলাম, আবার আন্দোলন হইল 90-তে, 24-এ। এখন 24-এর ফেনোমেনাটা যেটা করেছে সেটা হচ্ছে যে একটা ফ্যাসিবাদকে আপনি কতবার পলিটিক্যালি সুযোগ দেবেন। 75-এর পরের ফ্যাসিবাদকে কিন্তু ব্যান করা হয়নি, এই আওয়ামী ফ্যাসিবাদ, এই শেখ পরিবারের ফ্যাসিবাদ। অতএব তার অনেক অবদান ছিল, এটা যেমন সত্য, কিন্তু তার নেতৃত্বে বাংলাদেশে 2বার ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এটাও সত্য। বাংলাদেশের মানুষ অত্যন্ত জেনারাস, প্রথমবার ফ্যাসিবাদের পর তাকে কেউ ব্যান করার আলাপ তোলে নাই। তারা মনে করেছে ঠিক আছে একটা পরিবর্তন হয়ে গেছে, জিয়াউর রহমান এসে নিজেই কিন্তু তাকে এই 4 টুকরা আওয়ামী লীগের সব টুকরাকে কিন্তু নির্বাচন করতে দিছে 79-তে। ভারতের সাথে আলাপ আলোচনা করে শেখ হাসিনাকে ফেরত আনছে এবং তাকে এটার জন্য জীবনও দিতে হয়েছে। 32 নম্বরের চাবিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে পৌঁছায় দিয়ে আসছে হাসিনার কাছে। অতএব সেই জায়গাতে যে গুড ফেইথে যে কাজগুলো আওয়ামী লীগের প্রতি করা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা পেয়ে তার প্রত্যেকটা ওয়াদা, প্রত্যেকটা আকাঙ্ক্ষার জায়গা আবার গত 17 বছরে ভেঙে দিয়েছে। অতএব এইবারের যেটা কনসেনসাস 24-এর গণ অভ্যুত্থানের পরে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আর পলিটিক্যালি স্পেস দেওয়া হবে না এবং যাবে না। আওয়ামী লীগ পলিটিক্যালি ডেড হয়ে গেছে। আচ্ছা, একটা রাজনৈতিক দল বাহির থেকে মারা যাওয়ার আগে, যেমন ধরুন একটা ব্যক্তির মতো, দেখবেন একটা মানুষ বাহির থেকে আমরা বুঝি এই লোকটা ইন্তেকাল করছেন, ইন্তেকাল করবার আগে তার ভিতরের অনেক জিনিস কিন্তু মরে গেছে। আপনি হয়তো চোখটা তার খোলা দেখতেছেন, কথা বলতেছেন, কিন্তু তার আসলে কিডনি ফাংশন করছে না, তার হার্ট ফাংশন করছে না, তার লিভার ফাংশন করছে না, তার অর্গানগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইন্তেকাল করতেছে। এই সামষ্টিক ইন্তেকালের রেজাল্ট হচ্ছে আপনি কখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন, আপনি দেখছেন। আওয়ামী লীগ পলিটিক্যালি তার যে পলিটিক্যাল স্পিরিট থাকার কথা, এইটাতে সে ইন্টারনালি অলরেডি মারা গেছে বহু আগে। 24-এর গণ অভ্যুত্থান এটা কালেকটিভলি এই জায়গাতে ইজমা হয়ে গেছে, তাকে রায় দিছে যে আপনি আসলে ডেড, কারণ আপনি আমার জন আকাঙ্ক্ষা পূরণ করছেন না। যেই রাষ্ট্র এত ব্রুটালি তার জনগণের টাকায় কেনা মারণাস্ত্র দিয়ে এবং কি যুদ্ধাস্ত্র, যেই অস্ত্র পুলিশ ব্যবহার করতে অ্যালাউড না সারা দুনিয়াতে, যেটা শুধুমাত্র আপনি অনলি অ্যালাউড টু ইউজ ইন এ ব্যাটলফিল্ড, সেই যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী মারণাস্ত্র ব্যবহার করেছেন দেশের মানুষের উপরে। LMG, মেশিন গান, স্নাইপার, 7.62 মিলিমিটার, 9 মিলিমিটার অটোমেটিক রাইফেল, এগুলো ব্যবহার করেছেন। আপনার রেসপন্স টিম, আপনার এলিট ফোর্স, এগুলো আপনি লেলায় দিচ্ছেন। 17 বছরে আমার রাজনীতি, আমার নির্বাচনী ব্যবস্থাপনাটা ধ্বংস করে দিয়েছেন। দেশের মানুষ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে গেছে। আমার অর্থনীতি আজকে এখনো দেখেন, আমার অর্থনীতির যে বেহাল অবস্থা, এরপর জাতীয় নিরাপত্তার যে হুমকি তৈরি করে দিয়ে গেছে আওয়ামী লীগ। আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে গেছে। আপনি দেখেন আমাদের 5-6 DGFI প্রধান ভারতে পালাইছে। গতকালকে পত্রিকাতে দিলাম 3 সিনিয়র জেনারেল কলকাতার ইন্ডিয়ান অফিসারদের যে বাস, মানে DOHS টাইপের যে এলাকা, সেই এলাকাতে তারা থাকেন ইন্ডিয়ান প্রোটেকশনে। আমার এখানে আমার DGFI-তে রয়ের অফিস, উইং অফিস খোলা হয়েছিল। আমার প্রত্যেকটা বাহিনীতে রয়ের রিক্রুটমেন্ট এজেন্সি ছিল। এখানে দেখবেন আলেম ওলামায়ে কেরাম, হেফাজতের অনেক লোক বলেছে এতে ইন্টারোগেশন সেলে তাদেরকে হিন্দি ভাষায় ইন্টারোগেট করা হয়েছে। এবং শহীদ দেখবেন, পিলখানার শহীদের স্ত্রী সে বলেছে আমাকে ইন্ডিয়ান অফিসার, আমাকে ইন্ডিয়ান অফিসার। আছে। তাহলে এই যে আমার টোটাল রাষ্ট্র কাঠামো সে বিক্রি করে দিয়েছে। এমন না যে শুধু আমাকে মেরেছে, আমার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, আমার রাষ্ট্র প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আপনি তো আমার সভরেনিটি কম্প্রোমাইজ করে দিয়েছেন, গোপন চুক্তি করেছেন। কদিন আগে যেটা জানা গেল, আপনার এই গত বছর জানলাম আমরা, যে আপনি জানবেন 74-এ যে আমাদের বর্ডারের প্রোটোকল হয় আমাদের BSF এবং BDR এর মধ্যে, সেখানে বলা ছিল 175 গজের ভিতরে কোনো দেশ কোনো স্থাপনা তৈরি করবে না। সেটা আবার এখন শুরু, সেইটা আওয়ামী লীগ আমলে তারা বহুবার করেছে। 25 সালে ইন্ডিয়ান হাই কমিশনারকে সরকার ডেকে নিয়ে জিজ্ঞেস করেছে
জিজ্ঞেস করার পরে বলেছে কেন 2010 সালে তো আমাদের প্রধানমন্ত্রীর সাথে একটা নতুন প্রোটোকল হয়েছে, উনি তো আমাদেরকে অনুমতি দিয়েছেন 150 গজের ভিতরে করতে, এই যে কাঁটাতারের বেড়া দিয়েছে না। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই বেশ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এরকম আরেকটা নেগেটিভ অনেক দিক থেকে আপনাদের যারা শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় তখন থেকে আপনারা ভারতের সাথে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ যেহেতু বলতো আমাদের সাথে তাদের সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো বা তার রক্তের সম্পর্ক বা খুব ভালো সম্পর্ক এবং ইতিহাসে সবচেয়ে অনন্য চোর অবস্থান করছে, কিন্তু আপনাদের দিক থেকে আপনারা বলতে যে না দেশকে গোলামির চুক্তি যেভাবে বল দেশকে বিকিয়ে দেওয়া হয়েছে সবকিছু হচ্ছে। আপনি যে কথাগুলো বললেন এখন আবার এটা বুঝে যাচ্ছে আওয়ামী লীগ জনগণ দ্বারা ধিকৃত এবং আপনার মতে আওয়ামী লীগ বাংলাদেশে আসলে অপ্রাসঙ্গিক, এটা তো পরিষ্কার আপনি যেই সিনারিওটা বলেছেন। প্রশ্ন হচ্ছে গত 18 মাস যখন আমি বলবো আপনাদের সরকার, এই কারণে বলছি যে গণ অভ্যুত্থানের সরকার আমাদের সরকার, সবার সরকার এবং জনগণের সবচাইতে শ্রদ্ধাভাজন একটা মানুষকে যাকে নিয়ে যেই প্রত্যাশা নিয়ে বসালাম আমরা। আমার প্রশ্ন হচ্ছে 18 মাসে একটা চুক্তি আলোর মুখ দেখলো না, যেটা একটা অন্যায় চুক্তি, একটা চুক্তি আমরা বাতিল হতে দেখলাম না। এমনকি বর্তমান সরকার যে ক্ষমতায় আছে আমাদের গণতান্ত্রিক সরকার, তারাও এখন পর্যন্ত একটা চুক্তির বিষয়ে আমাদেরকে জনগণ জানতে পারলো না যে শেখ হাসিনা 17 বছরে একমাত্র আদানির চুক্তিটা অনেক পিরাপিরি করে আমরা জানতে পারছি যে আদানির চুক্তিটা কিভাবে আদানি এক পক্ষ নিয়ে আমাদের কাছ থেকে বিদ্যুৎ আমরা কিভাবে কিনছি, আমরা বাতিলও করতে পারছি না। যখন এইটা একটা প্রেক্ষাপট, ঠিক তখন আরেকটা প্রেক্ষাপট আসলো যেটা আপনি বললেন যে আমার সার্বভৌমত্ব যদি কতটা হুমকির মুখে বা এরকম। আমি তো ঠিক একই কাজ করলাম আমেরিকার সাথে। 3 দিন আগে আমি এমন একটা চুক্তি করলাম, আপনি চাইলে যে এবার আমাদের চায়না টু আমাদের প্রধানমন্ত্রীকে যে ওয়ার্ম রিসেপশন আমরা দেখলাম, কত চমৎকারভাবে সেখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তাদের যেভাবে তাকে সম্মাননা জানালো তারেক রহমান সাহেবকে, এমনই স্বাক্ষর হয়েছে। কিন্তু ওখানে যে চুক্তি আছে আমেরিকান চুক্তিতে, সেই চুক্তিকে আপনি ভায়োলেট করে আপনি চায়না থেকে আপনি জঙ্গি বিমান কীভাবে কিনবেন, যুদ্ধ বিমান কীভাবে কিনবেন? আপনি চাইলেই অনেক কিছু নিতে পারবেন না ওই চুক্তিকে ভায়োলেট করে। মানে আমরা কি আসলে যখন যে সরকার, আমি যেটা বলছি 54 বছরের যেটা বলছেন অতীতে তারা ভুল করেছে, আমরা কি ঠিক পরবর্তীতে একই ভুলে ধারাবাহিকতায় থাকলাম কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন্টারিমের সময় চুক্তি কোনোটা বাতিল করা হয়নি তা না, আপনার মনে থাকার কথা ট্রান্সশিপমেন্টে অনেকগুলো যোগ করে দেয়। আপনার বলতে শুধু সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা এবার এটা করলেন, এইটা আসলে কেই হলো এইটুকু একটু জানতে চাই। একটা বিষয় দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করা যায় এমন অনেকগুলো এগ্রিমেন্ট কিন্তু বাতিল করেছে। তার ভিতরে একটা ছিল 14টা পয়েন্টে রেল নেটওয়ার্ক করার যে চুক্তিটা শেখ হাসিনা করে দিয়ে গেছিল, এটা কিন্তু বাতিল করেছে। অনেকগুলো বর্ডারে ভেরি সেন্সিটিভ বর্ডার, ধরেন আমাদের চিটাগং হিল ট্র্যাক্সের সাথে ভারতের যে বর্ডার, ওইখানে অনেকগুলো ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট ছিল, সেগুলো বাতিল করেছে সরকার। আওয়ামী লীগ ইন্ডিয়াকে আপনার আমাদের ফেনী সীমান্ত ধরে একদম মেরে সরাই সাগরের মুখে, এখানে প্রায় 900-950 একর অঞ্চল গড়ার কথা ছিল, ইন্টারনাল করলো। আমি চুক্তি করেছি কার্যকর অর্থনীতি, আমার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আমার বিজনেস, যেগুলো আমি সবকিছু আমরা বলেছি। যেমন আমাদের আসিফ স্যার বলেছেন এর আগে যে 26 লক্ষ ভারতীয় চাকরি করে, বা আপনি বলেন রয়ের অফিস ছিল এখানে, এরা গেল কোথায়? না, এরা তো সাডেনলি আপনার এগুলো তো আর অফিসিয়ালি এগ্রিমেন্টের ভিত্তিতে করা হয়নি। সাডেনলি এখন তো রয়ের লোকরা এখানে নাই, এরা ভাগছে। প্রশ্ন হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটা তুলতেছেন যে রাষ্ট্র আকারে আমি আসলে কতটুকু সভরেন, রাইট, এটা একটা বিগ কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে যে আপনি সভরেন থাকার জন্য আপনার যে গাটস দরকার হয়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আপনার জনগোষ্ঠীকে আপনি এটা তৈরি করেছেন কিনা এইভাবে, না আপনি প্রোগ্রেসিভলি আমাকে একটা অধীনতামূলক রাষ্ট্র কাঠামোর মধ্যে নিয়ে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া অলমোস্ট কোনো আমলেই রাষ্ট্রটাকে মানে গাটস দিয়ে পায়ের উপরে দাঁড় করবার যে লড়াই, সেটা আসলে কাউকে যেভাবে লড়তে দেখি নাই আমরা। এটা আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে এবং এটা সাকসেসিভ ফেইলিওর। একটা হচ্ছে জাতীয়তাবাদী ফ্রন্টে এটা হলো যোগ্যতার ফেইলিওর, আর আওয়ামী লীগ জাতীয় পার্টি হচ্ছে পরিকল্পিতভাবে ভারতের বলয়ের মধ্যে আমাকে নিয়ে গেছে, পরিকল্পিতভাবে। এই জন্য দেখেন আমাদের আর্ম ফোর্সেসের ব্যাটল প্রিপেয়ারনেস নাই, তার যুদ্ধ করবার প্রস্তুতি নাই, তাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বানানো হয়েছে। আপনি যদি পুরাতন আমলের বক্তব্য শোনেন, আওয়ামী লীগ বামপন্থীদের বিখ্যাত বক্তব্য আছে, একটা সেনাবাহিনী প্রসার কোনো প্রয়োজন নাই, এত গরিব দেশ, কোটি কোটি মানুষ এখানে দরিদ্র সীমার নিচে বাস করে, আমরা কেন সেনাবাহিনী পুঁজবো, আমাদের তো কোনো শত্রু নাই, আমরা কার সাথে যুদ্ধ করব? এই বক্তব্য, এই যে ইনুমেনুনরা এইসব বক্তব্য দিয়েছে আপনার 60-70-এর দশকে। অতএব আওয়ামী লীগ কিন্তু আপনার বরাবরই সেনাবাহিনী বিরোধী ছিল, স্ট্যান্ডিং আর্মি বিরোধী ছিল, এবং এটার বিরুদ্ধে তার বক্তব্যকে সে বুঝেছে যে এটা আমাকে ক্ষমতা আসতে দিচ্ছে না।
তখন তারা যেটা করে, তারা পরিকল্পিতভাবে এটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। আপনি দেখবেন আমার সেনাবাহিনী এক আসবাবপত্র বানায়, তার ব্যাংক আছে, তার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তার গরুর ফার্ম আছে, দুধের ব্যবসা করে, আলু পটল পেঁয়াজের ব্যবসা করে, মানে হেন কোনো ব্যবসা নেই বাংলাদেশের। সম্ভবত সবচেয়ে বড় কর্পোরেশন যদি বলেন তাহলে সেটা আমাদের সেনাবাহিনী হবে, যে প্রচুর আইটেম বানায়। আপনার মনে থাকার একটা ফানি ক্লিপ আছে, আপনারা দেখবেন যে গত বছর আমাদের বাণিজ্য উপদেষ্টা গেছেন ওই যে মেশিন টুলস ফ্যাক্টরিতে কোথাও, তাদের একটা আসবাবপত্রের শোরুম, মিষ্টি টিষ্টি এগুলো লঞ্চ ওপেন করবার জন্য। ওখানে উনি বলছেন আপনারা এগুলো বানান কেন, আপনারা অস্ত্র বানান না কেন, আপনারা বুলেট বানান না কেন? মানে মেশিন টুলস ফ্যাক্টরিটা করা হয়েছে আপনি অস্ত্র বানাবেন, তারা হচ্ছে এখন অলমোস্ট কিছুই বানায় না। এই যে আমার রাষ্ট্রর সভরেন্টির শর্ত তো হচ্ছে আপনার আর্ম ফোর্সেস, আপনার সীমান্ত যারা পাহারা দেয় তারা কতটুকু ব্যাটল প্রিপেয়ারনেস নিয়ে আছে, তারপরে আপনি দেশ বানাবেন। কেউ এটা আপনার বাগানের করেনি। সীমানা যদি ঠিক করতে না পারেন, আপনি ফুলের চাষ কিভাবে কেউ এটা করবেন? করেনি। সবুজ আপনার- success failure আপনার আছে কাছে কি এখানে। মনে হয়, আমি একটু জিজ্ঞেস করি যদি এইভাবে, বাংলাদেশ তো ধরেন 17 বছর ভারতের বলয়ে ছিল, ভারতমুখী, এটা অস্বীকার করার উপায় নেই। তারপর আমরা একটু দেখতাম শেখ হাসিনা কিভাবে যেন চায়না এবং ইন্ডিয়া এই দুইটা একটা ব্যালেন্স করেছে, কিভাবে যেন করেছে, এবং হরিলুটের মাধ্যমে কিছু দৃশ্যমান উন্নয়ন হচ্ছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমরা এখন বর্তমানে আমরা কোন বলয়ে আছি? আমেরিকা, চায়না, নাকি আমরা ভারত থেকে একবারে সরে যেতে না, পারছি? কোনো জায়গা থেকে আপনার সরার প্রয়োজন নাই, মানে কোনো বলয়ে এক্সক্লুসিভলি আপনার ঢোকারও প্রয়োজন নাই, বের হওয়ারও ঢুকিনি। প্রয়োজন নাই, কোনোটা প্রয়োজন নাই। আচ্ছা, রাষ্ট্র আকারে আপনার দরকার হচ্ছে সবার সাথে ইকুয়াল ডিগনিটি, মর্যাদা রেখে আপনার জাতীয় স্বার্থ রক্ষা করে আপনি সম্পর্কটা মেনটেন করবেন। আমরা যারা ভারতের ব্যাপারে কথা বলি, আমরা তো এটা বলছি না যে ভারতের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, এটা মর্যাদার প্রশ্নের ব্যাপারে কথা বলি, আমার স্বার্থের প্রশ্নে আমি কথা বলছি, জাতীয়তাবাদী জায়গা থেকে আর কি। তো সেইখানে আমরা, আপনি যে আমেরিকার সাথে ট্রেড এগ্রিমেন্টের কথা বলেছেন, দেখেন এই ট্যারিফ এগ্রিমেন্টটা কিন্তু ট্রাম্প সারা দুনিয়ার উপর চাপিয়ে দিয়েছে, এটা শুধু বাংলাদেশ স্পেসিফিক ইস্যু না। আপনার মনে থাকার কথা যে সারা দুনিয়াতে রেসিপ্রোকাল ট্যারিফের নামে মানে তার পণ্য ঢুকতে যত শতাংশ লাগে ওই দেশের পণ্য আমেরিকাতে না, ঢুকতে বেশি কথা অত একটু সংশোধন দেয়। ট্যারিফ যেটা উনি দিয়েছিলেন, কাউকে 50%, কাউকে 40%, 35%, সেটা পার্সেন্টেজ ছিল। কিন্তু যখন ট্যারিফ চুক্তিটা হয়েছে, যখন যেই সময় তাদের সুপ্রিম কোর্ট, ফেডারেল সুপ্রিম কোর্ট যখন এটা বাতিল করে দিল, তখন ট্রাম্প তার পুরনো জায়গা থেকে সরে এটা এসে পরে 10%, 15%, চুক্তির পরে করেছে। আর না, Supreme Court আমাদের decision। চুক্তিটা হয়েছে পরে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের চুক্তিটা হয়েছে আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, তার ঠিক 3 দিন আগে। আর এটা হয়েছে না না, সুপ্রিম কোর্ট ডিসিশনটা একটু পরে আসছে। না, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটা আমি বলি। সুপ্রিম কোর্ট প্রথমেই যখন তার শুনানি হয়েছে, তারা এটা স্থগিত করে দিয়েছিল। আমরা চুক্তিটা করেছি, আমরা যেই সময়টা করেছি তার রায়ের পরে, যে কারণে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসহ আরো 2-3টা রাষ্ট্র কিন্তু আরো অনেক পরে তারা গেল। কিন্তু আমি সেটা বলছি না, চুক্তি হতে পারে, একটা দেশের সাথে আরেকটা দেশের চুক্তিটা হবে। আর আমেরিকা এই দেশে পৃথিবীর একটা সুপার পাওয়ার, তার সাথে আপনার একটা চুক্তি, মানে আপনি তার সাথে থাকলেন, এটা খারাপ কিছু না। কিন্তু আমি বলছি যেইভাবে আমরা ভারতের সাথে আমরা যেটা আমরা শুনেছি যে আওয়ামী লীগ একতরফা করছে, মানে আমরা যেভাবে একতরফা চুক্তিতে গেলাম, এটা কি বর্তমান সরকারকে? চুক্তিটা একতরফা হয় নাই, এবং গিভেন ওই বাস্তবতাতে এর থেকে বেটার এগ্রিমেন্ট করবার অপশন বাংলাদেশের মতো রাষ্ট্রের ছিল না। কিন্তু এই সরকার তাদের আমার এখানে বিপাকে পড়লো কিনা? না, বিপাকে হচ্ছে, এটা উইথড্র করবার জায়গা আছে। আপনার তো 60 দিনের নোটিশ দিয়ে আপনি এখান থেকে এক্সিট ক্লোজ আছে, আপনি বের হয়ে আসতে আমেরিকার পারবেন। সাথে কি সম্ভব? আপনি, সেটা তো সম্পর্কের ব্যাপার, পৃথিবীর কেউই বেরোচ্ছে না। বিষয় হচ্ছে যে আপনি একটা জায়গাকে ডিপ্লোম্যাটিকলি কিভাবে ম্যানেজ করবেন, সেই ম্যানেজ করবার যার জন্য ইউরোপ কি করছে, তারা ওয়েট করছে নির্বাচনের জন্য, মধ্যবর্তী নির্বাচন, তারপরে হচ্ছে আপনার 2 বছর পরে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন। সারা দুনিয়ার উপর যে জিনিসটা চাপিয়ে দিয়েছে, আপনার মতো একটা দুর্বল ভঙ্গুর রাষ্ট্র সেটাকে কিভাবে চ্যালেঞ্জ করবে? ভারতকে দিয়েছে $550 বিলিয়ন প্রোডাক্ট কিনতে হবে আমেরিকার কাছ থেকে। সাউথ কোরিয়াকে দেখলাম $350 বিলিয়ন ইম্পোজ করেছে, ট্যারিফ ইম্পোজ করেছে। সেখানে আমরা তো খুবই দুর্বল। তো সেখানে আমাদের অবস্থা কি? আমাদের আপনার ডেফিসিট হচ্ছে $6 বিলিয়ন মতো। আমরা আমেরিকাতে এক্সপোর্ট করি $8 বিলিয়ন মতো, ইম্পোর্ট করি তারা আমাদের এখানে পাঠায় হচ্ছে 2+ বিলিয়ন। তো এখানে ডেফিসিট আছে আমাদের পক্ষে $6 বিলিয়ন মতো। আমেরিকা যেটা চাচ্ছে, তোমরা এটা অ্যাডজাস্ট করো, $6 বিলিয়ন কিছু না কিছু কেনো। এই চুক্তির সামারি হচ্ছে যেই জিনিসগুলো বিভিন্ন দেশ থেকে আমরা কিনি, সেই জিনিসগুলোর একটা পার্সেন্টেজ আমেরিকা থেকে কিনে এই ডেফিসিটটাকে অ্যাডজাস্ট করা। যেমন সরকার কি বলেছে, ধরেন আমরা 3 বিলিয়ন ডলারের তুলা কিনি ভারত থেকে, বড় অংশের তুলা আমাদের গার্মেন্টসের। এখন আমরা বলছি যে আমরা এই $2 বিলিয়ন তুলা আমেরিকা থেকে এরকম আছে, আমরা এলএনজি নিয়ে আসবো, জ্বালানি এলপিজি নিয়ে আসবো, already আমরা বলা গম, হয়েছে আমরা 1 কৃষি, বিলিয়ন ওখান থেকে খাদ্য নিয়ে আসবো, কিনবো, এভাবে আমরা রাশিয়া থেকে কিনি, এর থেকে ওর থেকে কিনি। আমাদের বোয়িং কিনতে হবে, আমাদের Exactly. আরো অনেক কিছু তাহলে কিনতে হবে। ওইটা অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটার মধ্যে দিয়ে কি আমার সম্পর্ক লিমিট হয়ে যাবে? না, লিমিট হবে না, অনেকগুলো কারণে লিমিট হবে না।
একটা হচ্ছে যে আপনার সুপ্রিম কোর্ট যেহেতু এটাকে স্ট্রাইক আউট করে দিয়েছে, ট্রাম্পের এই ট্যাক্স বেসিসটাই ভুল, রং অলরেডি বলেছে। দ্বিতীয়ত যেটা করেছে, এটাকে দেখা দেখি কিন্তু ইন্দোনেশিয়া থেকে শুরু করে কম্বোডিয়া, ভিয়েতনাম অনেক দেশ দেখলাম ইতিমধ্যে ট্যারিফটাকে, এগ্রিমেন্টটাকে সাসপেন্ড করেছে। তারা বলছে ঠিক আছে নতুন প্রস্তাব নিয়ে আসো। থার্ড হচ্ছে আপনি প্রয়োজনে দেবেন না, আপনি চুক্তি ট্রিগার করিয়েন না, চুপচাপ থাকেন আপাতত, ইলেকশন যাক, সময় যাক, আর কেনাবেচা করতে থাকেন। মানে চুক্তি ছাড়াও তো আমেরিকাকে বোঝানোর সুযোগ আছে। আপনি একটা সিচুয়েশনকে ডিপ্লোম্যাটিকলি কিভাবে হ্যান্ডেল করবেন, পার্টিকুলারলি আমেরিকার মতো রাষ্ট্র। ভারতের মোদি গেছিল না ছাত্রামি করতে ওয়াশিংটনে, কি করছে? ওর উপরে ডাবল করে দিয়েছে না ট্যারিফ, তাহলে আমাদেরকে 39 থেকে আপনার 19-এ এনে দিয়েছে। তাও যদি ওখানে শর্ত আছে, যদি ওর কেনা পণ্য দিয়ে আপনি কিছু বানায় আবার এক্সপোর্ট করেন, সেটা আবার ডিউটি ফ্রি হবে। হ্যাঁ, সেটা কিছু আমার আছে। এক্সপোর্টের কিন্তু 96% হচ্ছে আরএমজি। আমার এক্সপোর্টের 96% হচ্ছে আরএমজি। আমাদের ডিউটি ক্লোজ জিরোতে চলে আসবে। একদম পরিষ্কার। রাইট মোমেন্টের জন্য ওয়েট করা দরকার, সাটল ডিপ্লোমেসি করা আমাদের দরকার। দেখতে হবে, আর সময় নিতে হবে। আমেরিকার মতো জায়গাতে আমি এই জায়গায় একদম শেষে আমরা চলছে, লাস্ট একটা 30 সেকেন্ডে জানতে চাই, সরকারের প্রায় 100 দিন পার হয়ে গেছে, 100 দিনেরও বেশি। সরকারকে এই খুবই শিশুকালের বয়সের সরকারকে 10-এ কত দিবেন? কিছু কিছু ব্যাপারে তো তার ব্যাপারে পজিটিভ, যেমন ধরেন সে সফরে যে চায়নাতে গেছে, তারপরে হচ্ছে 111-এর কুশীলবদের বিচার করছে, এটা পজিটিভ। ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় আগায় নেওয়া পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ করেছে, এগুলো পজিটিভ, সার্টেনলি আমরা এগুলোকে ওয়েলকাম জানাই। আবার নেগেটিভ জায়গা হচ্ছে যে জুলাইয়ের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে আন্ডারমাইন করা, রাটিফাই না করা, এটাকে নিয়ে অনেকে সন্দেহ তৈরি হচ্ছে যে আসলে তারা সংস্কারের ব্যাপারে সিরিয়াস কিনা। আইন শৃঙ্খলার ব্যাপারে কনসার্ন আছে, ইকোনমি যে বিগ কনসার্ন। নিশ্চয়ই আমরা সেটা সামনের দিকে দেখবো, যেগুলো ভালো সেগুলোকে আমরা স্বাগত জানাই এবং আরো ভালোর প্রত্যাশা করি। আর বাংলাদেশেও সারা বিশ্বের মধ্যেই বিশ্বকাপ ফুটবল খেলা 2026 একটা উন্মাদনা চলছে। আজকে যখন আমরা এই অনুষ্ঠানটি রেকর্ড করছি, তখন ঠিক আজকের দিনের আগের রাতে বাংলাদেশের অর্ধেক সাপোর্টার যারা বলা হয় ব্রাজিল হেরে গেছে এবং অনেকে হতাশ। আমি এই কারণে জিজ্ঞেস করলাম, আপনার অনেকগুলো আলোচিত উক্তির মধ্যে ফুটবল খেলা নিয়ে একটা উক্তি আছে, একটা বলের পিছনে দৌড়ায় 22 জন মানুষ, অবাক একটা বিষয়, সেটা টেলিভিশন দেখে, এরকম একটা কথা বলছিলেন। আপনি কি এখনো আপনার সেই বক্তব্যের সপক্ষে অবস্থান আছেন, নাকি আপনি নিজে খেলা দেখেন, নাকি দেখেনই না? বক্তব্য তো এখন যেটা হচ্ছে যে রিলসের জমানাতে আসলে কি বলছি আর কি বলছি না, সাথে যোগ হয়েছে এআই। আপনার তো এখন কণ্ঠ নকল করা যায়, যে কোনো কিছু বের করা যায়। আমার নামে দেখলাম যে আমি হাসিনা ফিরে আসবে, এই ব্যাপারে একটা কঠিন বক্তব্য আমার চোখে পড়লো। মানে আমি আওয়ামী লীগ হয়ে গেছি আর কি, এরকম ভাল লাগছে। এটা ভালো কমেডি ছিল। এই প্রোগ্রামটা ছিল আপনার 24-এর শেষের দিকে, না ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাইয়ের প্রতিবন্ধী যারা, জুলাইতে যারা আহত হয়েছেন তাদেরকে সম্মাননা দেয়া, সাথে 90-এর আহত প্রতিবন্ধীরা ছিলেন, 71-এর প্রতিবন্ধীরা ছিলেন, তারা 300+ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে যারা লড়াইয়ের মধ্য দিয়ে দেশের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে সম্মাননা দেয়া। এবং সেখানে আপনার বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষ, তখনকার জমানার উপদেষ্টারা, ছাত্রনেতারা যারা আন্দোলন করেছেন, তখন তো ইমোশন পিক বুঝতে পারছেন আর কি। তো আমি ওখানে ইনভাইটেড ছিলাম, আমি গেলাম ওখানে। তো ওখানে বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ডিপার্টমেন্ট আছে যারা প্রতিবন্ধীদেরকে দেখাশোনা করে, আলাদা ডিপার্টমেন্ট আছে, ওইটার যিনি দায়িত্বে ভদ্রলোক উনি এসছেন। তো ওখানে গিয়ে দেখলাম যে আপনার উপরের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান যারা, তারা কেউ আসলো না। তো অবভিয়াসলি বাংলাদেশে যেটা হয়, আপনি সাংবাদিকতা করেন, আপনি জানেন যে আপনারা ব্রাহ্মণ না থাকলে তো মিটিংয়ে ক্যামেরাম্যান পাঠান না। তো আমরা গিয়ে দেখলাম যে কোনো সাংবাদিক আসে নাই। তো ওইটা আমার কাছে খুব কষ্ট দিছে, এই কারণে বাংলাদেশে আপনার ইভেন্টটা ছিল এইটাকে কেন্দ্র করে টোটাল দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য অ্যাডভোকেসি করা, এটা ছিল প্রোগ্রামের পারপাস। এবং এটা প্রতিবন্ধী কল্যাণ সমিতি নামে একটা সংগঠন এই প্রোগ্রামটার আয়োজন করেছে। তো আমার তখন এত কষ্ট লাগছে, আমি এই 93 লক্ষ নাগরিক, প্রায় 1 কোটি মানুষ প্রতিবন্ধী কোনো না কোনো ফর্মে বাংলাদেশে, যাদের জন্য একটু মিডিয়া কাভারেজের প্রয়োজন আমাদের গণমাধ্যম মনে করলো না। গুরুত্বপূর্ণ বিপ্লবের নেতা, গণ অভ্যুত্থানের নেতা, সরকারের উপদেষ্টারা এরকম একটা প্রোগ্রামে আসার প্রয়োজন মনে করলেন না। তখন আমি উদাহরণ দিয়ে বলছি, যদি আজকে এখানে পরিমণির নাচ হইতো, এখানে যদি বুবলি আসতো, সাকিব খান কার বাচ্চার কার বাপ, কোথায় না হয়েছে, যেগুলো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ প্রথম পেজে আমরা দেখেছি, আপনারা হেডলাইন করে দিয়েছেন, আমরা ভিডিও ক্লিপ দেখেছি। আজকে যদি এখানে সাকিব, মাশরাফি, এদের খেলাধুলা হইতো, এক বল ব্যাট দিয়ে 11 জন দৌড়দৌড়ি করে, এক বল নিয়ে সবাই দৌড়াইতেছে, পেলে ম্যারাডোনার ম্যাচ হইতো, তাহলে দেখতেন এখানে ক্যামেরার কোনো অভাব হইতো না। কিন্তু আজকে দেশের সবচেয়ে অভাবী জনগোষ্ঠী যদি বলি, যার চোখ নাই, তার জীবনের সবচেয়ে বড় অভাবটি কি বলেন? সে কোটিপতির সন্তান হইতে পারে, কিন্তু তার এই পৃথিবীতে তার তো এই টাকার কোনো ভ্যালু নাই, যার চোখটা নাই, চলে গেছে। ওই এক্সাম্পলগুলো আমি তখন দিয়েছি আর কি।
যে কষ্টে আর কি, রাগে ইনফ্যাক্ট বলতে গিয়ে ফাউল একটা খেলা একটু বলছিলেন আপনি, মানে জিনিসটা কি মানে খুব রাগ, এই এই এক মানে কোটি ক্ষোভটা প্রকাশ করতে গিয়ে মানে বলছিলেন। এই 1 কোটি মানুষের জীবনের সামনে এগুলো তো আমার কাছে ফাউল জিনিস। তো এগুলোর দাম কত বলে? হ্যাঁ, আমি পরিষ্কার, আপনার ইমোশনটা আমি বুঝি, আমি আপনার পরিষ্কার। ব্রাজিল আর্জেন্টিনার দাম যদি যোগ করেন, এটা কি একটা অন্ধ মানুষের চোখের সমান True, হবে? কিন্তু তারপরও আপনার কি মনে হলো এই যখন আমাদের এই উন্মাদনা, ধরেন একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, একদিকে প্যালেস্টাইন, ইরান, মধ্যপ্রাচ্য এখনো অগ্নিগর্ভ বলা চলে, যদিও কিছুটা থেমে আছে, তারপরেও তো ধরেন এই উন্মাদনা সারা দুনিয়া জুড়েই চলছে। না, একটা বিষয় হচ্ছে যে মানুষ তো সবসময় মানুষের serious mood এ ইমোশন, থাকতে এইটাও তো পারবে না। বড় মানুষের ইমোশন, না, নিঃসন্দেহে। ভালোবাসার জায়গা। মানুষ তো সবসময় সিরিয়াস মুডে থাকতে পারবে না, তার একটু বিনোদন দরকার, তার একটু গান শুনতে মনে চাইবে, সে একটু ঘুরতে যাইবে, সে হচ্ছে আপনার একটা উপন্যাস পড়বে, সে খেলা দেখবে, কনসার্টে যাবে, এগুলো খুবই ফাইন, খুবই নর্মাল একটা ব্যাপার। এবং বাংলাদেশের আপনার এই জায়গাগুলোর ভিতরে আমি যতটা না আনন্দ উন্মাদনা দেখি, তার থেকে আসলে আমি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন দেখি। যেই রাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠী নাই, হয়তো 2-4 জন বাংলাদেশে অবশ্যই আছে, আর্জেন্টিনা, ব্রাজিলে তো আমাদের এম্বাসি আছে, আর্জেন্টিনা এম্বাসি ওপেন করেছে, মানে এটা তো সৌদি আরব না, যেমন ধরেন যেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, যেই দেশটাকে আপনি চিনবেন না, আপনি অধিকাংশ ব্রাজিলের সাপোর্টারকে ম্যাপটা খুঁজে বের করতে বলেন তো, দেখবেন অধিকাংশ ব্রাজিলের সাপোর্টার ব্রাজিলকে পিন পয়েন্ট করতে পারবে না, ব্রাজিল আর্জেন্টিনাকে পিন পয়েন্ট করতে পারবে না। যেটা এমন দেশ, এই দেশের সাথে আমার এক্সপোর্ট ইম্পোর্ট খুব বড় কোনো বাণিজ্য নাই। এটা এমন দেশ, এখানে আমার দেশের মানুষজন হাজারে হাজারে লাখে লাখে ঘুরতে যায় না, পড়তে যায় না, কাজ করতে যায় না। তাহলে এইরকম একটা ডিস্ট্যান্ট, রিমোটলি ডিসকানেক্টেড একটা জায়গার সাথে আপনার মাটির কানেকশনটা কিভাবে হইলো? এখন ধরেন আমি না হয় নেটের জমানায় বাস করি, তখন তো নেট ছিল না। আমরা যখন খেলা দেখছি, আপনারা আরেকটু সিনিয়র, আপনারা যখন খেলা দেখছেন, আমার বড় ভাইরা যখন দেখছে, তখন কেমনে হইলো? এটার কানেকশনটা তৈরিটা কিভাবে হইলো? এবং ইন্টারেস্টিংলি দেখেন, আমাদের ফুটবল ক্রিকেট 2টা খেলাই তো আমরা ব্রিটিশ কলোনি থেকে আসছে। তো যাদের মাধ্যমে খেলাটা শিখলাম তাদেরকে কিন্তু আবার সাপোর্ট করছি না। মানে ট্র্যাজেডিটা মানে চিন্তা করে দেখেন, যে যাদের মাধ্যমে খেলাটা শিখলাম, লাগান একটা বিখ্যাত মুভি দেখেছি না আমরা, যে সব অন্ধ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিয়ে খেলে ব্রিটিশদেরকে হারায় দিচ্ছে। আমার কাছে এইটা যতটুকু না খেলা, তার থেকে মনে হচ্ছে প্রচন্ড ডিপ্রেশন ভুগতেছে আমাদের ইউথরা, ফ্রাস্ট্রেশনে আছে। ফুটবল ফ্যান, ফুটবল হুলিগানিজম দুনিয়াতে সব জায়গাতে আছে, নিজের দলকে নিয়ে, নিজের ম্যাচ, নিজের ক্লাবকে নিয়ে হয়। আমি ইউরোপে যেহেতু লম্বা সময় ছিলাম, পাগলামি দেখেছি। আপনার হুলিগানিজম বলতে যা বুঝায়, রায়ট লাইক প্রিপারেশন হয় যখন বিগ ক্লাবগুলো ইউরোপের এক দেশে আরেক দেশে খেলতে যায়। ইউরোপে সেটা তারা ওই দেশের সিটিজেন, তাদের নিজের ক্লাব, ইউরোপিয়ান, তার ক্লাব, তার দেশ, তার টুর্নামেন্ট সে খেলতেছে। কতজন মারা গেছে দেখেন, আমি ইতিমধ্যে দেখলাম 17 জন 19 জনের কথা বললাম মারা গেছে এখন পর্যন্ত। কার জন্য? কোন পতাকার জন্য আপনি মারা গেলেন? কেউ বাড়ি বানায় ফেলতেছে ওই দেশের পতাকার আলো, কোটি কোটি শত শত কোটি নিজের জমি বিক্রি করে করছে। এক্স্যাক্টলি। এখন এইটা হচ্ছে প্রথম ডিপ্রেশনের জায়গা, হচ্ছে আমাদের ইউথরা তো সিম্পলি হোপলেস। যেই ছেলে মেয়েটা অনার্সে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, তার সামনে কেরিয়ার কি আছে? তার জীবনে বাংলাদেশে জন্মে তার সামনে কি আছে? সে কি করতে পারবে? তার কাছে কোনো স্বপ্ন আছে, আসার জায়গা আছে, যে আমি এইটা করলে এই জায়গাটাতে আমার 2টা রুজি নিশ্চিত। তারপরে দেখেন বড় টপ ক্লাব ইউনিভার্সিটিতে যারা পড়তে, তারা মনে করে আমরা কিছু না কিছু করে যাব। দেশের যে প্রত্যেক দিন গ্র্যাজুয়েশন জব মার্কেটে আসতেছে 25-30 লক্ষ গ্র্যাজুয়েট। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ইন্টারিমের সময়, তিনি বলেছেন যে আমাকে, যে আই এম সো প্রাউড যে আই এম দ্য হাইয়েস্ট আনএমপ্লয়েড ইউথস গ্র্যাজুয়েটস প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। সে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বেকার স্নাতক পাস ছেলে মেয়ে প্রডিউস করে। আপনি কি নিজে ফুটবল খেলা দেখছেন? এখন তো সময় পাই কম, টাইমটা খুব অড। দেখা হয়েছে এইটাতে একবারও দেখি নাই, একবারও কোনো খেলা দেখি নাই। আমি একসময় তো খেলার সাপোর্ট করেছি, একসময় দেখেছি ক্লাব, দেশের নামে না গেলাম আবার, তাহলে অন্য পক্ষ আমার ভক্তরা কষ্ট পাবে। আমি এটা শেষ করি, তাহলে এই যে ডিপ্রেশনের জায়গা, ফ্রাস্ট্রেশনের জায়গা, নিজে খেলতে পারে না এই জনগোষ্ঠী, তার খেলার মাঠ নাই, সে টেলিভিশনে অন্যের খেলা দেখে। এটা কিন্তু কষ্টের জায়গা। কিন্তু এগুলো আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ ক্রিকেট টিমে আসার আগ পর্যন্ত আমরা কিসের সাপোর্টার ছিলাম? ভারত পাকিস্তানের সাপোর্টার ছিলাম। এখন আমরা নিজেদের, এখন চিন্তা করে দেখেন, এখন কিন্তু ওই জায়গার থেকে আমরা সরে আসছি। তাহলে রাষ্ট্র আকারে আমাকে ভাবতে হবে যে আমাদের তরুণদের যে আকাঙ্ক্ষা, তার নিজেকে, তাকে যে স্পোর্টসের সাথে কানেক্ট করবার যে স্বপ্ন, আমাদের ছোটবেলায় দেখেছি এই ইউনিয়নের সাথে ওই ইউনিয়ন, এই স্কুলের সাথে ওই স্কুল, এই মহল্লা। হ্যাঁ, আমরা 80 দশকে 90 দশকে আমাদের হাইয়েস্ট ইয়ে ছিল ওই সময়। সেই জায়গাগুলো কোথায় গেল? আপনি কিছু বললেই সেটা ভাইরাল হয়ে যায়। আমি দেখি অনেক, আপনি যদি একটা বক্তৃতা দেন, ওখানে তো কোনো না কোনো টপিকস দেখা যায়, পজিটিভ অর্থে হোক আর নেগেটিভ অর্থে হোক, ম্যাক্সিমাম সময় নেগেটিভ অর্থেই আসে,
যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনি একটা উক্তি করেছেন, ফ্যাসিবাদ, দালাল, বাটপাট, মানে যে শব্দগুলো প্রয়োগ করেছেন, এটাকে আপনি কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে বলছেন, এবং আপনার বিরুদ্ধে দেখলাম 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে এবং আপনাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। এবং কারা বলছে? যারা ধরেন আপনারা একসময় জুলাই আন্দোলনের সঙ্গী সাথী, যারা আপনাদের যে প্ল্যাটফর্ম যারা ছিল একসাথে, তারাও এটাকে নেগেটিভলি পজিটিভলি নিচ্ছে না, ইতিবাচকভাবে নিচ্ছে না, এবং আপনাকে অনেকে ট্রল করছে। আপনি কি বলবেন, এটা ব্যাখ্যা কি? ডাকসুর প্রোগ্রামে টপিক ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, বাঙালি মুসলমানদের যে লড়াই, বাঙালি নিম্নবর্ণের হিন্দু মানে বঙ্গীয় প্রজাদের যে লড়াই এখানকার এই অংশের মানুষের, সেই প্রেক্ষাপটে আলোচনা করেছে হিস্টোরিক্যাল জায়গা থেকে। একটা পর্যায়ে আসছে যে আজকের এই 105-6 বছর যাওয়ার পরে আপনার 1 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ছিল, 105 বছর হয়ে যাওয়ার পরে আজকের প্রাসঙ্গিকতাটা কি? যেমন ধরেন পুরাতন জমিদার বাড়ি দেখতে যাই না আমরা, পুরাতন ফোর্ট দেখতে যাই না, এইরকম একটা পুরাতন ফোর্ট দেখবেন যে আপনার চারপাশ থেকে গাছপালা উঠে গেছে, কিরকম পরিত্যক্ত। এই বাড়িটা একসময় একটা মহান জায়গা ছিল না, ক্ষমতার দাপটের জায়গা ছিল না? আপনাকে আপনার থাকতে দিলে বিনামূল্যে ওখানে থাকবেন? তাহলে প্রত্যেকটা মহান জিনিস কি আজীবনের জন্য মহান থাকে, না মহত্ব ধরে রাখতে হয়? মহত্ব ধরে রাখতে হয়। আপনি মেসি বলেন, নেইমার বলেন, রোনালদো বলেন, আজকে তারা অনেক বড় সুপারস্টার। আজ থেকে 30 বছর পরেও কি তারা একই রকম সুপারস্টার থাকবে? পেলে, তারপরে ম্যারাডোনা, এদেরকে দেবতা তুল্য করে মানুষ মনে করেছে না? কিন্তু আজকে কি আপনি এই 81-এর স্টারকে দিয়ে আজকের বিশ্বকাপে খেলাতে পারবেন? পারবেন না। তাহলে আজকে 26-এর স্টাররা কি 2036-এ স্টার থাকবেন? থাকবেন না। সিম্পল জিনিস এটা। আমাদের বক্তব্যের একটা বড় সমস্যা যেটা হচ্ছে যে আপনার বিশাল অংশ আছে হচ্ছে মানে আইকিউ লেভেল এত পুরো বক্তব্যটা জানার আগ্রহ পর্যন্ত নাই যে আসলে কি বললেন। আমি ওখানে 23 মিনিট বক্তব্য দিয়েছি, তো আপনি 2 মিনিট শুনে কমেন্ট করে ফেললেন, আপনি আগে পরে পুরো লড়াইটা শুনলেন না যে এটার প্রাসঙ্গিকতাটা কি। আমি যে প্রশ্নটা রেজ করেছি, এবং আমি কিন্তু একটু ভিন্ন ধারার পলিটিশিয়ান, আমি কিন্তু টিপিক্যাল পাওয়ার স্টেক হোল্ডারদেরকে খুশি রেখে থেকে কথাটা তো বলি না। একটা জাতির জন্য, রাষ্ট্রের জন্য যেই কথাটা তাকে শুনতে হবে, তাকে বুঝতে হবে, সেই প্রশ্নটাই আমি রেজ করি। এবং অন ম্যারিট আমাকে কেউ চ্যালেঞ্জ করলে আমি এটা ওয়েলকাম করি, আমাকে কেউ চ্যালেঞ্জ করে না, গালাগালি করে। তাই আমি বলেছি আজকের প্রাসঙ্গিকতাটা কি।